ঠিক আছে। কমরেড সভাপতি আর যারা এখানে আমাদের পার্টির নেতৃত্ব আছে, মুশফদা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসার কথা তো, শ্রদ্ধেয় বিকাশ দা আসবেন। আমি প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। একটু ভলিউমটা কম, বেশি বেড়ে গেছে। আমি প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। এখন তাপপ্রবাহ চলছে। প্রথমে বলেছিল 22শে এপ্রিল অবধি থাকবে, আজকেই দেখলাম আবার আবহাওয়া দপ্তর বলেছে এখন এক সপ্তাহ টানবে আর অন্তত। তো গরম বাড়ছে, আর গরম বাড়ার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই মনে হতে পারে, কিন্তু এই যে সব পুকুর বোঝানো, খাল বোঝানো, গাছ কাটা, একটু গলতা পেলে, চান্স পেলে বড় বাড়ি তুলে দেওয়া, এইসবে গরম আরও বাড়ে, তাই তো? প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি ছেড়ে কথা বলে না। তো এইগুলো তৃণমূলের লোকেরা বোঝে না, ফলত আমাদের এখন এই দুর্ভাগ্য চলছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জল খাবেন বেশি করে, আমি নিজেও তাই চেষ্টা করছি। আর শুধু আমরা বলে না, অন্য পার্টির যারা আছেন, বলবো? আচ্ছা, অন্য পার্টিরও যারা আছেন তাদের কর্মীদেরও বলছি, সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেকদিন এখন টানতে হবে। পুলিশ প্রশাসন আরও যারা, আমরা একটা বড় রাজনৈতিক যুদ্ধে নেমেছি, এই নিয়ে কোনো সংশয় নেই। বড় রাজনৈতিক যুদ্ধ, এই যে আমরা রাজনৈতিক দলগুলো ভোট টোট করতে পারি, লড়তে নামি, এই ভোটের সিস্টেম এইসব থাকবে কিনা আরেকবার বিজেপি জিতলে, সেই নিয়ে সংশয় আছে। যেভাবে বিজেপি সিবিআই, ইডি, আদালত, বিভিন্ন ইনস্টিটিউট, সিনেমার জগৎ, বইয়ের জগৎ, নাটকের জগৎ, সর্বত্র নিজের লোক ঢুকিয়েছে। এক ইন্ডিয়ান ক্রিকেট টিম ছাড়া সব জায়গায় বিজেপি কায়দা করে নিজের লোক ঢুকিয়ে দিয়েছে। তারা সারাক্ষণ বিজেপির দাঙ্গাবাজির কথা প্রচার করে যাচ্ছে। আমাদের ভোটের সিস্টেম আর আগামী দিনে থাকবে কিনা বড় প্রশ্নচিহ্নের মুখে হয়ে যাবে যদি আবার বিজেপি জেতে। তাই প্রথম কথা, দেশ বাঁচাতে হলে বিজেপি তার। বিজেপি হিন্দুদের পার্টি নয়। বিজেপি হিন্দুদের পার্টি হলে, আচ্ছা এই যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তা পেট্রোল পাম্পে যদি আমার বয়সী কোনো ছেলে বাইক নিয়ে যায়, গিয়ে বলে জয় শ্রীরাম, যদি বলে মোদি জিন্দাবাদ, তাহলে কি পেট্রোল তাকে 50 টাকায় দিয়ে দেয়? না, দেয় না, তাকে সেই 100 টাকাতেই দিতে হয়। তাহলে আমাদের দেশে অধিকাংশ মানুষ হিন্দু। এই যা জিনিসের দাম বাড়লে অধিকাংশ মানুষ হিন্দু, সেই অধিকাংশ মানুষ একই রকম ভাবে এফেক্টেড হয় যতটা মুসলমানরা। গরিবের মধ্যে বেশিটা হিন্দু। চাকরি না পেলে, জিনিসের দাম বাড়লে, ওষুধের দাম বাড়লে, বিদ্যুতের দাম বাড়লে, চাষের খরচের দাম, ফসলের দাম না পেলে, রোজের টাকা কমে গেলে, ক্ষেত মজুরের কন্ট্রাকচুয়াল কাজে মাইনে না পেলে, অধিকাংশ গরিব মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ হিন্দুরা সংখ্যায় বেশি। ফলত বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি বড় লোকের পার্টি। আম্বানি আদানির দল। আম্বানি আদানির কাজ করার জন্য, আম্বানি আদানির হাতে পকেটে গোটা দেশটা তুলে দেওয়ার জন্য হিন্দু মুসলমানে ভাগ করতে হবে গরিব মানুষকে। তাই জন্য বিজেপি হিন্দুদের ধরে, আর রাত্রিবেলা মমতা ব্যানার্জিকে ফোন করে বলে যে আমি হিন্দুদের ধরে নিয়েছি, তোমরা মুসলমানদের ধরো। আমরা চাইছি এই হিন্দু মুসলমান করে যাতে এইবারের ভোটটা না হয়। আগের বার এইসব হিন্দু মুসলমান ভোট করায় বিকাশ ভট্টাচার্যের মতো প্রার্থী হেরে গিয়েছিলেন, মনে আছে তো? তাহলে এইবারে আমরা আমাদের পার্টির লোকেদের বলেছি, বাড়ি বাড়ি গিয়ে ওই সবের মধ্যে ঢুকবেন এবং মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে। আমি মানুষের কাছে অনুরোধ করছি, আমাদের সমর্থক যারা নন, আমাদের সমালোচক। আচ্ছা, সিপিএম যখন ক্ষমতায় ছিল, সিপিএম এর সমালোচনা করার 4টে লোক ছিল না? আলবাত ছিল। সিপিএম এর বিরোধী ছিল না? তারা তখন বলতো যে ওইখানে ওইখানে কৃষি ভালো, ওখানে চাষের জমি গোলমাল হচ্ছে, এইখানে কারখানা বন্ধ হচ্ছে, ওইখানে চাকরি নেই, এইসব নিয়ে তর্ক বিতর্ক হতো, তাই তো? সিপিএম দুর্বল হয়ে গেল। দেখুন, কাজ, লেখাপড়া, স্বাস্থ্য, এই ব্যাপারগুলো রাজনীতি থেকে পিছনে চলে গেছে, আর সামনে চলে এসেছে হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, এই কে কোন পুজো করবে, কে কি খাবে, কে কি পড়বে, এই সামনে চলে এসেছে। ওই জন্য
আমি দেখছিলাম একটু অবাক হয়ে, ভোটের সময় দৌড়াদৌড়ি আছে সবার, তার মধ্যে দেখি যাদবপুরের মাননীয় তৃণমূলের প্রার্থী, তাকে এখন খুব প্রমাণ করতে হবে তিনি হিন্দু, ওই জন্য তিনি হাওড়ায় গিয়ে রামনবমীর মিছিলে গিয়ে ঢুকে ওইসব করছেন। কি দরকার এইসবের? রাজনীতির লোকেদের কাজ ওইগুলো করা না। ধর্ম পালন বহু বছর ধরে হয়ে এসেছে। বিজেপি আসার আগেও হিন্দু ধর্ম ছিল 1000 বছর ধরে। কালকে বিজেপি দিল্লি থেকে চলে গেলেও হিন্দু ধর্ম থাকবে, সবাই থাকবে, কি অসুবিধা আছে? রাজনীতির লোকেদের কাজ এইসব করা না। রাজনীতির লোকেদের কাজ জল, কল, রাস্তা, আলো, বেকার সমস্যার সমাধান করা, অর্থনীতির কি গোলমাল আছে সেগুলো দেখা, এই কাজ রাজনীতির লোকেদের করা। আমরা বামপন্থীরা, আমি প্রার্থী হিসেবে, আমাদের পার্টি রাজনীতির লোকেদের কাজ আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য এইবারের ভোটটা লড়তে নেমেছি। পরিষ্কার মানুষের কাছে গিয়ে বলছি আমরা রুজি রুটির দাবি নিয়ে লড়াই করছি। ধরেন খুব সাধারণ এক্সাম্পল, 100 দিনের কাজ। ওখানে দিল্লিতে কংগ্রেস, এইখানে বামফ্রন্ট। 100 দিনের কাজ বলে একটা প্রকল্প, সেই প্রকল্প তৈরি হলো, সেই প্রকল্প গোটা পৃথিবী জুড়ে প্রশংসা হলো, কোটি কোটি গরিব মানুষ উপকৃত হলো, কাজ করতে শুরু করলো। এখন 20 বছর পর ওখানে দিল্লিতে বিজেপি আর বাংলায় তৃণমূল, 100 দিনের কাজের প্রকল্পটা বন্ধ হয়ে লাটে উঠে চলে গেল। বিজেপি বড় লোকের দল, ওরা আম্বানি আদানির হাতে সবটা তুলে দিতে চায়। ওরা চায় না 100 দিনের কথা, 100 দিনের কাজে টাকা খরচা করতে গরিব মানুষের পিছনে। বিজেপি সাহস পেল কি করে? কারণ তৃণমূলের বন্ধুরা জব কার্ডের টাকা এমন চুরি করেছে যে বিজেপি ওইটা দেখিয়ে বললো তাহলে আর ওইটা বন্ধ করে দাও। ওইসব কি দেখছি দেয়ালে সব ঘুরছে, বলছে কয়লা খেলি, বালি খেলি, কয়লা খেলি, গরু খেলি নদীর বালি, বাদ দিলি না সন্দেশ খালি। এই যা চুরি টাকা। একটা কথা তৃণমূলের হয়ে কেউ কেউ বলে, তৃণমূলের লোকেরা এত প্রকাশ্যে তৃণমূল খুব বেশি বলতে পারে না। যত ভোট আসবে বাসের ট্রামে বলবে দেখো ওরা চুরি করছে কিন্তু ওরা কিন্তু একটু কাজও করেছে, বলে না? আচ্ছা, ওরা চুরি করেছে কিন্তু কাজ করেছে মানে কি? 100 টাকা এসছে সরকার থেকে আপনার পাড়ায় কোনো একটা কাজের জন্য, তৃণমূলের পঞ্চায়েতের লোক শুরুতেই 80 টাকা ছেড়ে দিল, দিয়ে 20 টাকার কাজ একটুখানি রাস্তায়, একটুখানি এখানে ওখানে করে দিল। ওখানে একটা সিপিএম এর লোক থাকলে হয়তো 2 দিন দেরি হতো, কিন্তু 100 টাকার 100 টাকাই হতো মানুষের জন্য কাজ। তাহলে যে চুরি করে সে মানুষের জন্য কাজ করে না। এই চুরির টাকা, এগুলো তৃণমূলের কালীঘাটে লাগানো, গাছে লাগানো টাকা নয়। এই চুরির টাকা আমার আপনার টাকা। আমি আপনি আরেকটু ভালো করে থাকতে পারতাম। এই পাড়ায় সৎ যে যিনি তৃণমূলের সমর্থক, যিনি জীবনে 1 পয়সা চুরি করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূলের সমর্থক, কোনোদিন চিটিংবাজিতে থাকেননি, তিনি আর একটু ভালো করে থাকতে পারতেন যদি তার দলেরই লোকেরা ফ্ল্যাটের তলায়, খাটের তলায় ওই টাকা না ঢুকিয়ে দিত, তাই তো? তাহলে এই চুরি ডাকাতির সাথে আমাদের বেঁচে থাকার প্রশ্নটা, রুজি রুটির প্রশ্নটা, আর একটু ভালো করে বাঁচার প্রশ্নটার নির্দিষ্ট সম্পর্ক আছে। তৃণমূল চুরি করছে কিন্তু আমি তো একটুখানি পাচ্ছি, তুমি পাচ্ছ 500 টাকা, তুমি পাচ্ছ 1000 টাকা। কালকে লাল ঝান্ডা এলে তোমাকে 2000 টাকা দেবে, কারণ মাঝের টাকাটা মাঝে আরো 1000 টাকা মেরে দেওয়ার মতো পার্থমানিক অনুব্রত আমাদের দলে নেই। সমস্ত প্রকল্প বাপ করলে চলবে, কিচ্ছু বন্ধ হবে না। বরং আজকে যাদের মধ্যে তৃণমূল এইসব বৈষম্য করছে, আমাদের ভোটটা দিলে নাম কেটে দেবো বলছে, সবার একসাথে সবাই সমস্ত সরকারি প্রকল্পের সাহায্য পাবে। যদি আমরা সুযোগ পাই, আমি যদি এমপি ওই ঘাড়ে ধরে সবার নাম ঢোকাবো তালিকায়, কোনো অসুবিধা নেই, কোনো প্রকল্প বন্ধ হবে না। সেই যা প্রকল্প আছে এগুলো যেমন ভালো করে চলবে, তার সাথে আরো একটা কথাও বলতে হবে যে পার্থবাবুর ফ্ল্যাটে 50 কোটি টাকা আর আমার মায়ের হাতে 500 টাকা, ওইটা সঠিক সুবিচার হলো না, সঠিক বিচার হলো না। যেভাবে জিনিসের দাম বেড়েছে, জিনিসের দাম কমানোর লড়াইটাও করতে হবে। বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য লড়াই আন্দোলন করতে হবে। স্কুল কলেজে যেভাবে লেখাপড়ার খরচ বেড়েছে সেটা কমানোর জন্য লড়াই আন্দোলন করতে হবে। যে ছেলে মেয়েগুলো কাজ করছে, কোনো না কোনো কাজ করছে, কন্ট্রাকচুয়াল কাজ করছে, সে কোনো শপিং মলে হতে পারে, কোনো মোবাইল সেন্টারে হতে পারে, কোনো খাবার ডেলিভারি করছে, কোথাও কোনো ঠিকা কাজ, কোনো কিছু আছে, তার কাজের গ্যারান্টি, সিকিউরিটি, এই যে সব গ্যারান্টি লিখে বেড়াচ্ছে মমতা আর মোদী, যখন তখন ওভারটাইম খাটিয়ে নিয়ে অল্প মাইনেতে যখন তখন ছাঁটাই করিয়ে দিচ্ছে। আমাদের প্রজন্মটা আমাদের জব সিকিউরিটির কথা বলতে হবে। কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম দেওয়ার কথা কবে থেকে সরকার বলে আসছে, সরকার কথা দিয়ে আসছে যে এই আজ দিচ্ছি, এই কাল দিচ্ছি, দিচ্ছে না। ক্ষেত মজুরের রোজের টাকা বাড়ানোর কথা
আর তার সাথে আমরা বলেছি মহিলাদের জন্য বিশেষত, নারীদের জন্য আমাদের সাংসদরা প্রত্যেকে আমরা গোটা এমপি ল্যাডের এমপি ফান্ডের 1/3 1/3 খরচ করব নারীদের উন্নয়নের জন্য। আমাদের মেয়েগুলো এইসব বড় বড় দেয়ালে লিখছে তৃণমূলের লোকেরা, কিন্তু আসল কথা হলো আমাদের মেয়েগুলো 18 বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে, নাবালিকা বিবাহে গোটা দেশের মধ্যে 2 নম্বরে চলে গেছে পশ্চিমবঙ্গ। অবস্থা ভালো না। 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সবাই জানে এই কথাগুলো বলতে হবে তো রাজনীতির দুনিয়ায়। রাজনীতিবিদের কাজ যদি গরুর দুধে সোনা খুঁজা হয়ে যায় তাহলে তো মুশকিল আছে, এই কথাগুলো পিছনে চলে যাচ্ছে। আমরা এই কথাগুলো ফিরিয়ে আনার জন্য লড়তে নেমেছি। আপনাদের কাছে আবেদন, আমি আর কথা বাড়াবো না। এই গোটা যাদবপুর লোকসভার জন্য 25 কোটি টাকা সাংসদ তহবিলে 1 পয়সা, একটা নয়া পয়সা বাকি থাকবে না। 5 বছরের শেষে এই প্রতিশ্রুতি দিয়ে যেতে পারি। আমরা প্রত্যেকটা পাই পয়সা হিসেব করে যাদবপুরের উন্নতি কল্পে খরচা করব। গড়িয়া বারুইপুর মেট্রো, এখানে বারুইপুরে 500 একর জমি নেওয়া হয়ে গিয়েছিল জেলা সদর বানানোর জন্য। তারপরে কি হলো সেখানে, সে জমির কি হলো, তার আবার সদ্ব্যবহার। এখানে একটা হাসপাতাল, সেটাকে আর মেডিকেল কলেজ বানানো। সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল, ভাঙড়ে একটা ভালো হাসপাতাল, চম্পাহাটি ফ্লাইওভার, বিয়ালি ফ্লাইওভার, এই কাজগুলো করার চেষ্টা করবো। আরো অনেক কাজ আছে, আমি বাড়ি আর বাড়ালাম না। সোনারপুরে হার্ডওয়্যার পার্ক, সেখানে কম বয়সী ছেলেদের চাকরি। এমপির ক্ষমতায় যা হয় সবটা করব। আর এমপির ছাপ থাকলে সরকারকে ঘাড়ে ধরে যে কাজ করিয়ে নেওয়া যায় সেই কাজও করার জন্য আপনাদের আশীর্বাদ সমর্থন চাইছি। ওইসব সমীক্ষা টমীক্ষা কি বলছে আমি জানি না, আমাদের তো দেখা হয়নি। আমি সব জায়গায় জিজ্ঞাসা করছি, আপনাদেরও জিজ্ঞাসা করছি। আপনাদের কাছে ওই সব সমীক্ষা টিভিতে দেখাচ্ছে, ফোন এসেছিল? কেউ একজন হাত তুলে আছেন, বলতে পারবেন ফোন এসেছিল? একজন এসছে? ওই 1, হ্যাঁ 2, আর কেউ আছে? এতগুলো লোকের মধ্যে এই কথা। তাহলে সিপিএম এর সমর্থকদের বাদ দিয়ে সমীক্ষা হয়ে গেল নাকি? ওই সমীক্ষা যা দেখাচ্ছে ওই সব দেখায়, ওগুলো বলে, যত দিন যাবে ওই সব সমীক্ষা ঘোরাবে। ওই এত অল্প 1 কোটা লোককে ফোন করেও তাও যাদবপুরে লাল ঝান্ডাকে বাদ দিয়ে বলতে পারছে না। পরিষ্কার আমাদের কর্মীদের জন্য বলছি, এই কনফিডেন্স নিয়ে লড়ুন। অন্য কোথায় কি আছে জানি না, চাঁদে কি হবে, মঙ্গল গ্রহে কি হবে, আমেরিকায় কি হবে, রাশিয়ায় কি হবে জানি না, যাদবপুরে লাল ঝান্ডা জেতার মতো জায়গায় আছে আপনাদের সকলের সাথে। আমরা সবাই মিলে জেতার জন্য এগোবো। আগামী 1 জুন প্রত্যেকে মানুষের কাছে যান, মানুষকে রুজি রুটির কথার ভিত্তিতে নিয়ে আসুন, ভোট কেন্দ্রে নিয়ে আসুন, আবেদন করুন। সকলের কাছে আবেদন করব, আমরা যাদবপুরকে আবার নতুন করে সাজিয়ে তোলার মতো করে আমাদের এগোতে হবে। এই কথা বলে আপনাদের প্রত্যেকের সমর্থন ভালোবাসা চেয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।